মৃতদেহ এই রকম নোংরা অবস্থাতে উদ্ধার হওয়ার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেউ পদত্যাগ চেয়েছে? উত্তরপ্রদেশে কেউ রাষ্ট্রপতির শাসন দাবি করেছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও বাংলাদেশের মতনই টেনে নামাতে হবে কেউ বলেছে? কেউ বলেনি। সেটা নিয়ে কোনো মোমবাতি মিছিল হয়েছে? হয়নি। কেউ কবিতা লিখেছে, গান লিখেছে? লেখেনি। কেউ কিছু লেখেনি এখনো পর্যন্ত, কেউ কিছু করেনি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, কিছুদিন আগে আরজি করের কথা আপনাদের মনে আছে। আরজি করের যে মহিলা ডাক্তার, তার যে নৃশংসভাবে হত্যা হয়েছিল, সেই হত্যার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ না শুধু সারা দেশ আন্দোলিত হয়েছিল, প্রচুর আন্দোলন হয়েছিল। ব্যাপকভাবে মানুষ তাদের তীব্র ঘৃণা, তীব্র আক্রোশ প্রকাশ করেছিল। আপনাদের মধ্যে অনেক প্রকাশ করেছিলেন এবং যথার্থই করেছিলেন, আমিও প্রকাশ করেছিলাম। সবারই করা উচিত ছিল, সবাই করেছেন আমার বিশ্বাস। এই তাদেরকে বলছি আমি। তখন আপনার আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত কিছুর জন্য দায়ী করা হয়েছিল। আপনাদের মধ্যে অনেকে করেছিলেন এবং বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অনেকে বলেছিল মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না, তার সরকারটাকে ফেলে দেওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। কেউ কেউ বলেছিল যে বাংলাদেশের মতনই সেখানে সরকারের পতন ঘটানো উচিত। নানান রকম কথা নানান জনে বলেছিলেন। এবং শুধু এইটাই না যে পশ্চিমবঙ্গের ভেতর থেকেই কথাগুলো উঠেছিল, সেগুলো বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের দাবি উঠেছিল। সারা ভারতবর্ষ আন্দোলিত হয়েছিল। কলকাতার মতন গুয়াহাটিতে, আগরতলাতে, দিল্লিতে, মুম্বাইয়ে, চেন্নাইয়ে, ব্যাঙ্গালোরে সর্বত্রই আন্দোলন দেখা গেছিল। বহু মানুষ গান লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, নানান কিছু করেছিলেন। এই সমস্ত কিছুই ভুল করেননি। শাসক দলের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল। সরকার তার দায়িত্ব পালনে কোথাও ব্যর্থ হলে তার বিরুদ্ধে ওইরকম ভাবে আক্রোশ প্রকাশ করা উচিত। কিন্তু বন্ধুরা, এইরকম আক্রোশ কি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশে গত শনিবার দিন একটি ডেড বডি উদ্ধার হয়েছে। ডেড বডিটা 22 বছর বয়সের একটি যুবতী মেয়ের। এই বডিটার সঙ্গে কি কি নোংরা ঘটনা ঘটে থাকতে পারে সেটা আপনারা বুঝে নিন, সব কথা না বললেও চলে। মেয়েটার বডিটাতে তার চোখগুলোকে তুলে নেওয়া হয়েছে খুঁড়ে খুঁড়ে, তার সারাটা শরীর নাকি ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। মেয়েটা দলিত পরিবারের মেয়ে হোক, আর এসসি হোক অথবা এসটি হোক অথবা জেনারেল হোক, যে হোক, পৃথিবীতে কোনো মেয়ের সঙ্গে, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো এলাকার হোক, যে কোনো রাজ্যের হোক, যে কোনো দেশের হোক, কারোর সঙ্গে এরকম হতেই পারে না। ইম্পসিবল, অসম্ভব। কোনো সভ্য সমাজে যার মধ্যে বিন্দুমাত্র মানবিকতা রয়েছে, যে পৃথিবীর যে কোনো ধর্মের হোক, যে কোনো জায়গার হোক, সেটাকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। সেটা পশ্চিমবঙ্গে হলেও তীব্রভাবে নিন্দাযোগ্য, সেটা উত্তরপ্রদেশে হলেও তীব্রভাবে নিন্দাযোগ্য হওয়া উচিত। কিন্তু উত্তরপ্রদেশের এই ঘটনার সেই রকম সংবাদ কি আপনারা পেয়েছেন পত্রিকাতে? যেরকম ভাবে আরজি করের সংবাদ এখনো পান আপনারা। কিছুদিন আগে যখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আগে পরেও অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু আপনারা দেখেছেন। এখনো মাঝে মাঝে হচ্ছে। বিভিন্ন ডিবেটে আরজি করার কথা বারবার উঠে আসে, শুধু বাংলাতে না, বাংলার বাইরেও। তার ছিটে ফোটা কি আপনারা উত্তরপ্রদেশের অযোধ্যা জেলাতে যে মেয়েটির ডেড বডি উদ্ধার করা হয়েছে, মেয়েটি নাকি গত বৃহস্পতিবার মিসিং হয়ে গেছিল। আর মেয়েটার ডেড বডি উদ্ধার করা হয়েছে একটি ফার্ম থেকে। কবে? তারপরে শনিবার দিন। এই মেয়েটার মৃতদেহ এই রকম নোংরা অবস্থাতে উদ্ধার হওয়ার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেউ পদত্যাগ চেয়েছে? উত্তরপ্রদেশে কেউ রাষ্ট্রপতির শাসন দাবি করেছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও বাংলাদেশের মতনই টেনে নামাতে হবে কেউ বলেছে? কেউ বলেনি। সেটা নিয়ে কোনো মোমবাতি মিছিল হয়েছে? হয়নি। কেউ কবিতা লিখেছে, গান লিখেছে? লেখেনি। কেউ কিছু লেখেনি এখনো পর্যন্ত, কেউ কিছু করেনি। উত্তরপ্রদেশে এইখানে, এই এলাকাতে, অযোধ্যা জেলাতেই সম্ভবত আপনার একটা উপনির্বাচন রয়েছে। এই যে আগামীকালকে যে উপনির্বাচন হবে, মানে নির্বাচন, দিল্লিতে হবে নির্বাচন বিধানসভার, আর সেখানে একটা বিধানসভার মিল্কিপুর নামে একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে আপনার ইলেকশনে ডেফিনেটলি যার যার মতন করে খেলা করে। এই রাজনৈতিক দলগুলি খুব সাধারণ হালকা চিন্তা ভাবনা করে। তো সেই সমাজবাদী পার্টি কোথাও করে, উত্তরপ্রদেশে যেমন করছে,
আবার বিজেপি করে অন্যান্য রাজ্যে, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানে বিজেপি যতটা হালকা রাজনীতি করা সম্ভব সবটা করে। আবার যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপির বিরোধী দলগুলো ততটা হালকা রাজনীতি করে যতটা বিজেপি অন্যান্য রাজ্যে করে। তো সুতরাং মিল্কিপুরের উপনির্বাচনে যাতে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট জিততে পারে তার কারণে সমাজবাদী পার্টি এটাকে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছে। নির্বাচনটা শেষ হয়ে গেলে পরে ফলাফল ঘোষণার পরে এরপরে আর সমাজবাদী পার্টির নেতাদের মুখে এই কথাগুলো শুনবেন কিনা আমার সন্দেহ রয়েছে। এরপরে তার ওই দলিত কন্যার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামবেন কিনা আমার সন্দেহ রয়েছে। কিন্তু টিভিতে একটা ছবি দেখা গেছে, একটা ভিডিওতে দেখা গেছে যে ফৈজাবাদের যে এমপি লোকসভার সাংসদ যে ফৈজাবাদের ভেতরে অযোধ্যাও আসে, অযোধ্যাতে শ্রীরামের জন্মভূমি, অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়েছে, যে রাম ন্যায়ের প্রতীক। শ্রীরামের রামায়ণে কোথাও রামকে অন্যায় করতে দেখবেন না, অন্যায়কে সমর্থন করতে দেখবেন না। রামের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ন্যায়ের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য। এই কারণে শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। মানে পৃথিবীতে মর্যাদা কেমন হবে রামকে দেখালে, ন্যায়বাদী কিরকম হবে, সত্যবাদী কিরকম হবে, শ্রীরামের দিকে তাকালেই চলবে, আর কারোর দিকে তাকানোর দরকার নাই। শ্রীরামের পুরো জীবনটাই এইরকম ভাবে সাজানো, সুসজ্জিত। সেই প্রভু শ্রীরামের জন্মস্থান অযোধ্যা জেলাতে এইরকম ঘটনা ঘটেছে। আপনারা তা নিয়ে আপনারা দেখেছেন যে সাংবাদিকদের সামনে চিৎকার করে হাউমাউ করে কাঁদছেন অযোধ্যার এমপি অবধেশ প্রসাদ, তিনি সমাজবাদী পার্টির এমপি। এই কারণে বিজেপির কাছে এই কান্নাটা হয়তো নাটকের কান্না মনে হতে পারে। তিনি যদি বিজেপির নেতা হতেন তাহলে মনে হতো হয়তো বা যে তিনি রিয়েল, তিনি কোনো অভিনয় করেছেন না। যেহেতু তিনি বিজেপির বিরোধী সেহেতু তার কান্নাটার মধ্যে কোনো পিতৃসুলভ ভাব বিজেপির তারা হয়তো পাবেন না। বিজেপির নেতারা বলছেন, আদিত্যনাথ পর্যন্ত বলছেন যে তদন্তে হয়তো বা কোনো সমাজবাদী পার্টির কোনো কর্মী সমর্থক হয়তো এতে দোষী হয়তো পাওয়া যেতে পারে। তদন্ত শেষ হলে পরে কি হবে না হবে সেটা তখন দেখা যাবে। মুখ্যমন্ত্রী যদি এর আগে থেকেই সন্দেহ করতে থাকেন তাহলে হয়তো মানুষ সন্দেহ করতে পারে যে মুখ্যমন্ত্রী হয়তো তদন্তকারী অফিসারদেরকে বলে দিয়েছেন বা বলে দেবেন যে তোমরা দেখো কোনো সমাজবাদী পার্টির কাউকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় কিনা। তো এইগুলো মানুষ সন্দেহ করতে পারে। কিন্তু কথা হলো যে তিনি যে কান্নাটা কেঁদেছেন মিডিয়ার সামনে এসে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো উত্তরপ্রদেশের মানুষের আবেগে সেগুলো যদি ঢুকে যায় তাহলে এটার জন্য বিজেপির জন্য মারাত্মক ক্ষতিকারক ব্যাপার হবে না। কারণ বিজেপি যে ধরনের রাজনীতি করছে, একটা সময় সিপিএমকে এই ধরনের রাজনীতি আমরা করতে দেখতাম। সিপিএম এর মতনই, সিপিএম যেমন তার দল ছাড়া কিচ্ছু বুঝতো না, আর কিচ্ছু বোঝে না। দলের কেউ করেছে, দলের পক্ষে করেছে, দলের লাভ লোকসান ইত্যাদি তাদের কাছে সর্বোচ্চ, দল ছাড়া আর কিচ্ছু বোঝে না পৃথিবীতে। ঠিক এইরকমই সিপিএম এর যেন মনে হয় যেমন জেরক্স কপি হয়ে গেছে বিজেপি। দলের বাইরে আর কিছু বোঝে না। এখানে দেশ শুধুমাত্র ভাষণের জন্য, দেশ, জনতা, গণতন্ত্র, টনতন্ত্র, দেশকে পৃথিবীতে 1 নম্বর বানানো হবে ইত্যাদি ইত্যাদি, বিশ্বগুরু সব মনে হয় শুধু ভাষণে সুন্দর সুন্দর কথা বলা। এগুলি মানে কেউ লিখে দেয়, স্ক্রিপ্ট লিখে দেয়, সেই স্ক্রিপ্টগুলো মুখস্থ করে এসে আপনার টিভির ক্যামেরার সামনে বলার জন্য শুধুমাত্র এগুলো। তারা বোঝে শুধু পার্টিটা এবং আমাকে ক্ষমতা থাকতে হবে, আমার ক্ষমতায় ক্ষমতা আসা এবং ক্ষমতা ধরে রাখার সামনে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তাকে দেশদ্রোহী বলে দেবো, তাকে যা খুশি তা বলে দেবো। হয়ে গেছে তাদের কাছে পলিসি। তার কারণে উত্তরপ্রদেশের এই যে ঘটনাটা আপনারা দেখেছেন, তিনি কি বলেছেন, অবধেশ প্রসাদ বলেছেন যে আমি যদি ন্যায় দিতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। আমি তাকে রক্ষা করতে পারিনি। তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ন্যায় চেয়ে সেই ন্যায় না পেলে পরে তিনি পদত্যাগ করবেন। এখন ভাবেন, হয়তো বিজেপি আনন্দে হয়তো উদ্বেলিত হতে পারে যে তিনি পদত্যাগ করলে, সমাজবাদী পার্টির এমপি পদত্যাগ করলে বিজেপির জন্য তো লাভ, সেখানে আবার উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনে বিজেপি জেতার চেষ্টা করবে, হয়তো মনে করতে পারে এরকম। কিন্তু রাজনীতি সবসময় এরকম হালকা পরিকল্পনায় চলে না। কারণ গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে উত্তরপ্রদেশে বিজেপি কোথায় ছিল আর কোথায় নেমে গেছে, সমাজবাদী পার্টি কোথায় ছিল আর কোথায় উঠে গেছে। তো রাজনীতি সবসময় অনিশ্চয়তায় ভরা। যে উত্তরপ্রদেশে হিন্দুত্বের পোস্টার বা যোগী আদিত্যনাথ ক্ষমতাসীন, দেশের ক্ষমতায়
রাষ্ট্রবাদের পোস্টার বয়, নরেন্দ্র মোদী ক্ষমতাসীন। সেই রকম অবস্থাতে উত্তরপ্রদেশে বিজেপি হারবে সেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি। সেক্ষেত্রে ইভিএম কাজ করতে পারেনি, বিজেপির সংগঠন কাজ করতে পারেনি, কোনো ইলেকশন মেশিনারি ম্যানেজমেন্ট ইত্যাদি কোনো কিছু কাজ করেনি। টাকা পয়সা, আদানি আম্বানি যা কিছু বলেন না কেন, কিচ্ছুই কিন্তু বিজেপিকে সেক্ষেত্রে নির্বাচনে সুরক্ষা দিতে পারেনি, মানে রেজাল্টে আর কি। তো এই রকম অবস্থাতে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আগামী দিনে 2027-25 চলে এসেছে, 26-27 মাঝখানে বেশি দিন সময় নয় কিন্তু, অর্থাৎ আজকে থেকে ধরে নিতে পারেন মোটামুটি 2 বছর পরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে যদি বিজেপি নিজেকে ন্যায়ে বিশ্বাসী, নিরপেক্ষতা বিশ্বাসী এইরকম যদি ভাবমূর্তি গড়ে তুলে নিজেকে এইভাবে প্রস্তুত করতে না পারে এবং আদিত্যনাথের সরকার সবার জন্য এইটা যদি মানুষের মনে স্থাপন করতে না পারে এবং যদি সংকীর্ণ দলীয় চিন্তা ভাবনা নিয়ে এবং হামসে ওরা কন হ্যাঁ হাম কুছ ভি করলে কোই কুছ নেই কর পায়েগা এইরকম অহংকার নিয়ে যদি সরকার চালাতে থাকে তাহলে 27-এ কি পারবে? যেটা 24-এ পারেনি লোকসভা নির্বাচনে সেটা কি 27-এ পারবে? এর মধ্যে কুম্ভ মেলাতে এই যে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা এবং সেই মৃত্যু সম্বন্ধে সরকারের ভূমিকা, সেগুলো নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো ফলে সার্বিকভাবে যেমন মানে রাম মন্দির নির্মাণের লাভ যেমন বিজেপি পায়নি, ঠিক তেমনি কুম্ভ মেলার বেনিফিট পাবে বলে অনেকে যারা স্বপ্ন দেখছেন তারা কি তা পাবেন? ভাবনার বিষয় কিন্তু। কারণ আপনারা যদি না ভাবেন, মানুষ যদি না ভাবে, কিচ্ছু আসবে যাবে না। এর ফলে নির্বাচনে কারোর লাভ লোকসান কিছু আটকানো থাকবে না, কিন্তু যা হওয়ার তা ঠিকই হবে। যদি ভাবতে পারে নিরপেক্ষভাবে এবং ঠান্ডা মাথা নিয়ে যদি সত্যি সত্যি ভাবতে পারে তাহলে নিজেদের ভুল ত্রুটিগুলি ধরতে পারবে, সেগুলিকে সারাই করতে পারবে এবং আগামী দিনে যে ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় একটা রাজনৈতিক দলের জন্য ধেয়ে আসছে তার দিকে, সেটাকে হয়তো খানিকটা হলেও আটকাতে পারবে। অন্যথায় ভগবান জানে একমাত্র। এই ভিডিওতে বলা কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্সটা আপনাদের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।